হে গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। তো চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটি গল্প নিয়ে। তো গল্পের নাম চার ভাইয়ের কলিজার এক বোন, পর্ব ১। তো চলো গল্পটা শুরু করি। হাসপাতালের গেট দিয়ে পাগলা কুকুরের মতো দৌড়ে চারটা ছেলে ভেতরে ঢুকলো। চার ভাইয়ের কলিজার টুকরা নিঃশ্বাস প্রশ্বাস, বেঁচে থাকার অস্তিত্ব তাদের একমাত্র বোন আজ অ্যাক্সিডেন্ট করেছে। চোখে মুখে আতঙ্ক চার ভাইয়ের। হাসপাতালে পাগলামি করে মাথায় তুলে ফেলেছে চার ভাই। হাসপাতালের মধ্যে বলা যায় ছোটখাটো ঘূর্ণিঝড় এসেছে। অর্ণব, ডক্টর আমার বনু কোথায়? আদিল, আমাদের বনুকে কোথায় রেখেছেন? ঈশাত, কি ব্যাপার, অ্যানসার দিচ্ছেন না কেন? ঈশান, হায়ার ইজ মাই সিস্টার। ডক্টর, মির্জা, তো আপনার শান্ত হন। আপনাদের বোনের কন্ডিশন আগের তুলনায় কিছুটা ভালো বলা যায়। তিনি এখন আইসিইউতে আছে। ঈশাত রেগে গিয়ে ডাক্তারের কলার ধরে বলল, আমার বোন আইসিইউতে আছে আর আপনি বলছেন আগের তুলনায় ভালো? যদি আমার বোনের কিছু হয় তাহলে আপনাদের একজনকেও এই হসপিটালে রাখবো না। আপনাদের হসপিটালও আমি বন্ধ করে দিব। অর্ণব, ঈশাত, কি করছি সেটা কি? ডক্টরের কলার স্যার, আমাদের বোনের কিছু হবে না। বাকি তিন ভাই ধস্তাধস্তি করে ঈশাতকে ছাড়ালো। ওর এখন রাগে কপালের রগ ফুলে উঠেছে। ঈশান, আমাদের বনু কোথায়? নার্স নার্স বলল, আসুন আমার সাথে। আইসিইউ এর সামনে নীরবে চোখের ফানি ফেলছে চার ভাই। যে বোনের গায়ে এক ফুলের টোকাও পর্যন্ত পড়তে দেয়নি, সে বোন আজ জীবন মরণের সাথে লড়াই করছে। হাত পায়ের বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ, মুখে অক্সিজেনের মাস্ক। ছোট বোনটা তার কত কষ্ট পাচ্ছে। যার গায়ে এক মশা বসলে চার ভাই পাগল হয়ে যায়, কিভাবে কি করবে। সামান্য একটু ব্যথা পেলে ভাইদের জান বেরিয়ে যায়। সে বোন আজ একাই মৃত্যুর সাথে বাজি ধরছে। সে নিজেও জানে না জিতবে নাকি হারে যাবে। আদিল, ভাইয়া, আমাদের বনু কি আমাদেরকে আর ভাই বলে ডাকবে না? ও কথা বলছে না কেন? বনু জানে না ওর সাথে কথা না বললে আমাদের ভালো লাগে না? অর্ণব, শান্ত হ আদি, আল্লাহর উপর ভরসা রাখ। তিনি যদি এই এতিমদের উপর দয়া করে। অর্ণবের বুক ফেটে চিৎকার আসছে, কিন্তু ওকে তো কাঁদলে হবে না। ও সবার বড়। যদি আজ ভেঙে পড়ে তাহলে ওর বাকি তিন ভাই অন্ধকার দেখবে। তাই ঠোঁট চেপে অন্যদিকে মুখ করে রেখেছে। চেয়ারে বসে মুখ ঢেকে ডুকরে কাঁদছে ঈশান। ওর সাথে ঈশার সারাক্ষণ লেগেই থাকতো। ঈশাদ নিশ্চুপ হয়ে এক ধ্যানে আইসিইউ এর বাইরে দাঁড়িয়ে বোনকে দেখছে। চোখের পাতা গড়িয়ে দুই ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। তখনই আইসিইউ থেকে ডাক্তার বের হয়ে তাদের সামনে এলো। আদিল, ডক্টর, আমার বোনের কন্ডিশন কেমন? ডক্টর বলল, শি ইজ আউট অফ ডেঞ্জার, কিন্তু তারপরও পুরোপুরি বিপদ কাটেনি। মাথায় প্রচণ্ড জোরে আঘাত পেয়েছে। যদি ৭২ ঘন্টার মধ্যে জ্ঞান ফিরে তাহলে স্মৃতিশক্তি হারিয়ে যেতে পারে। আর যদি জ্ঞান না ফিরে তিনি কোমায় চলে যেতে পারে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। জন্ম, মৃত্যু, বিয়ে, এই তিনটা কারো হাতেই নেই। আল্লাহ যদি চায় উনি সম্পূর্ণ সুস্থ হয়ে যেতে পারে, সেটা তার ইচ্ছা। হায়াতের মালিক আল্লাহ, আপনারা তাকেই ডাকুন। ডক্টর আদিলের কাঁধে হালকা করে চাপ মেরে বড় করে নিঃশ্বাস ছেড়ে চলে গেল। আদিল, ঈশাদ, ঈশান ধপ করে মাটিতে বসে পড়ল। অর্ণব নিষ্পলক চাহনিতে তাকিয়ে আছে। বাবা মা মারা যাওয়ার পর ঠিক যেমনটা নিঃস্ব লেগেছিল আজ ঠিক তেমনই লাগছে। ঈশাদ, আমাদের বনু কি ভালো হবে না? ঈশান, ঈশান, আল্লাহকে ডাক ভাই, তিনি সব ঠিক করে দিবে। আমাদের কিছুই চাই না। আল্লাহ যেন শুধু আমাদের বোনটাকে ভিক্ষা দিয়ে দেয়, এই ইতিমগুলোর উপর রহম করে। আমাদের তো ধন দৌলতের কোনো প্রয়োজন নেই, তার বিনিময়ে আমার বোনের জীবনটা ফেরত দেয়। আদিল, সব সময় কি আল্লাহ আমাদের প্রিয় জিনিসটাই নিয়ে যায়? বাবা মাকে হারিয়ে অনেক কষ্টে বেঁচে আছি, এখন বোনটাকে ছেড়ে কি করে থাকবো? হে আল্লাহ, একটু রহম করো এই অদমদের উপর। আমরা তো ৫ ওয়াক্ত তোমার ইবাদত করি, আমাদের কথা শুনবে না? আমাদের বোনের জীবনটাকে ভিক্ষা দিয়ে দাও। ঈশাত, আমাদের ওকে একা ছাড়া উচিত হয়নি। আগে যদি জানতাম, তখন একা ছাড়তো দূরে থাক, চোখের নজরও হারাতাম না। আসরের নামাজের আজান হচ্ছে। চার ভাই পাথরের মতো বসে আছে আইসিইউ এর বাইরে। অর্ণব, চলো আসরের নামাজ পড়ে আসি। ঈশাদ বলল, ভাইয়া, আমাদের বনু? অর্ণব বলল,
বোনকে আল্লাহ দেখবে, নামাজ পড়ে আল্লাহর কাছে ওর জীবনটা ভিক্ষা চাইতে হবে, না হলে তিনি কিভাবে দিবে। উনি হয়তো আমাদের দয়ার অপেক্ষায় আছে। আমাদের দোয়া ওসিলায় এবং আল্লাহর রহমতে যদি আমাদের বোনটাকে ঠিক করে দেয় আল্লাহ তাআলা। ঈশান বলল, আমি যাব না ওকে ছেড়ে কোথাও, আমি এখানেই নামাজ আদায় করে নিব। আমরা সবাই চলে গেলে বনু যদি আমাদের সাথে অভিমান করে না ফেরার দেশে চলে যায়, তখন আমরা ওকে কোথায় পাবো ভাইয়া? আদিল বলল, এসব কথা বলবি না শান, খুব ভয় করে আমার। অর্ণব বলল, কিছু হবে না আমাদের বনুর, আমরা কিছু হতেই দিব না, চল নামাজ পড়তে। ঈশানকে জোর করে নামাজ পড়তে গেল চার ভাই। নামাজ নিয়ে তো কোনো অজুহাত চলে না। আইসিইউ এর বাইরে বডিগার্ড দিয়ে কড়া পাহারায় রেখে তারা চারজন হসপিটালের মসজিদে নামাজ আদায় করতে গেল। মির্জা বংশের চার ছেলে, বড় অর্ণব মির্জা, মেজ আদিল মির্জা, সেজ ইশরাত মির্জা, ছোট ঈশান মির্জা এবং তাদের অর্ধেক প্রাণ একমাত্র বোন উষা মির্জা। পাঁচজনের নাম বাংলা, পাঁচ স্বরবর্ণ, স্বরেয় স্বরেয়া হস্যই দীর্ঘই হস্যও দিয়েই রেখেছে তাদের মা। মুসলিম পরিবারের এই পাঁচ ভাই বোনের মা বাবা মারা গেছে সেই ছোট্টবেলায়। চার ভাই আজ অনেক কষ্টে নিজেদের পরিচয় গড়েছে। দেশের অন্যতম বিজনেসম্যান অর্ণব, বয়স ৩০-এর কোঠায়, ভাই বোনের জন্য আজও বিয়ে করেনি। নিজের কষ্ট দূর রেখে ভাই বোনের খুশিটা সবার আগে। তার ২ বছরের ছোট আদিল আইন শৃঙ্খলা বাহিনীর একজন সক্রিয় সদস্য। তবে কেউ জানে না ইশাদ ও ঈশান যমজ। ইশাদ বাস্কেটবল খেলতে বেশ পারদর্শী, সে এখন নিজেকে জাতীয় দলের জন্য তৈরি করছে। ঈশান রাজনীতিতে যুক্ত আছে, সারাক্ষণ নানান ভেজাল জড়িয়ে থাকে। তবে দুজন যমজ হলেও চেহারা ততটা মিল নেই। দুজনের বয়স ২৫ বছর। চার ভাই দেখতে শুনতে সব দিক দিয়েই পারফেক্ট। কারো মনে আঘাত পাবে বা কোনো কষ্ট পাবে এমন কাজ কখনোই তারা করেনি। বড়দের সম্মান এবং ছোটদের স্নেহ করতে পারে। চারজন দেখতে হ্যান্ডসাম, স্টাইল, বডি, লুক সব দিক দিয়েই এক কথায় পারফেক্ট মাশাআল্লাহ। ওদের একমাত্র বোন উষা, বয়স ২০, এবার অনার্সের ভর্তি হয়েছে। ভীষণ দুষ্টু, লাজুক ও মিশুক স্বভাবের মেয়ে। মনের মধ্যে হিংসা নামক কোনো ব্যবস্থা নেই। সবার সাথে সদালিপি, হাসি খুশি। এই মেয়েটাকে সবাই পছন্দ করে। গায়ের রং গোলাপি ফর্সা, চেহারার গঠন, উচ্চতা, লম্বায় মাশাআল্লাহ দেখতে। ভাইদের আদরের রাজকন্যা। কোনো ভাই বোনকে নাম ধরে ডাকে না, সবাই বলে বনু বলে। প্রত্যেকের চুল উস্কো খুস্কো, চেহারার মলিনতা এক রস বিষণ্ণতা নিয়েই বসে আছে। সারা সময় এক ফোঁটা পানিও পান করেনি চার ভাই। তাদের বোনকে রেখে কখনো কিছুই মুখে দেয়নি। সে বোনকে রেখে আজ কি করে মুখে খাবার তুলবে? প্রত্যেক ভাই নিজের খাওয়ার আগে সেই খাবারটা বোনের মুখে তুলে দিবে। যদি বোন সেটা খায়, তারপরে সেই খাবার মুখে তুলবে। হঠাৎ করে বডিগার্ডের মধ্যে একজন দৌড়ে ওদের কাছে এসে বলল, যার নাম অরূপ। অরূপ এসে ওদের চার ভাইকে যা বলল তা শুনে তাদের মাথায় আকাশ ভেঙে পড়ার সাথে সাথে রাগ উঠে গেল। যে এই কাজটা করেছে তাকে জ্যান্ত পুঁতে ফেলবো, কিছুতেই তাকে ছাড়বো না। আসসালামু আলাইকুম গাইজ। তো এই গল্পটা তোমাদের মাঝে কেমন লাগতেছে? তো প্রথম অবস্থায় জানি না কেমন হচ্ছে। তো যদি গল্পটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার তো মাস্ট বি করবেন। তো দেখা হবে নেক্সট পর্বতে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।